একটি রুল জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটি একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেওয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল, সেটি কিন্তু অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি। এই 4টি সেপারেশন জারি হয়েছে। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতভেদের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট অতীতেও আদালতের সাবজেক্ট থাকা বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই। 30টি বিষয়ে যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত, সেই 30টি বিষয়কেও দলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো এটি আমরা এখন তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশে ডাইরেক্ট সংশ্লিষ্ট দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি সরকার সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে বিচারিতা করছে, এই বিচারিতার অংশ হিসেবে তারা প্রস্তাব পাঠিয়েছে যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেওয়া হবে নামের প্রস্তাব চেয়েছে। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেওয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট পেপার বানাচ্ছে। এইটার নাম হল বিচারিতা। আমরা মনে করি এই যে একটি কাজ করানো হলো এর মাধ্যমে নিজের পায়ে মারার চেষ্টা করছে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের সংস্কার না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকতে